গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের জীববৈচিত্র্য এবং সংরক্ষণ পড়াবো। আগের ক্লাসে আমি মানব জনসমষ্টি এবং পরিবেশ ও মানব স্বাস্থ্য সম্পর্কে পড়িয়েছিলাম। এই জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী রোসেন। তিনি বলেন পরিবেশের বিভিন্ন প্রকার জীব এবং বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা বলি জীববৈচিত্র্য। অর্থাৎ বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা অর্থাৎ জীবের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এই সবগুলোকে আমরা মিলিয়ে বলি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীববৈচিত্র্য আবার তিন ধরনের হতে পারে: বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য আর প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে যখন আমরা বিভিন্নতা লক্ষ্য করব তখন তাকে বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতির জিনের মধ্যে যখন ভ্যারিয়েশন ঘটার ফলে আমরা বিভিন্নতা বা বৈচিত্র্যতা লক্ষ্য করব তাকে বলবো জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য অর্থাৎ একই প্রজাতি জীবের মধ্যে যখন বিভিন্নতা লক্ষ্য করা যাবে সেই ধরনের বৈচিত্র্যকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। এই বৈচিত্র্যগুলো দেখা যায় কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের আকৃতি, গঠনভঙ্গির প্রকারভেদ বা জনন সম্পন্ন করার পদ্ধতি, বা আমরা যদি উদ্ভিদ জগতে দেখি তাহলে সেখানে দেখতে পাবো পাতার বিভিন্নতা বা ফুলের বিভিন্ন বর্ণ ধারণ করা। বনভূমিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, কেউ বৃক্ষ, কেউ গুল্ম, আবার কেউ লতানো। এই যে পরিবর্তন বা বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর, একে আমরা বললাম জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের গুরুত্ব এরপরে আমরা আসব। এই জীববৈচিত্র্য আমাদের পরিবেশে বহুলভাবে এর গুরুত্ব আছে, যা এক কথায় অপরিসীম। প্রথমে আসি খাদ্য উৎপাদন। এই যে আমরা উৎপাদকের থেকে খাদ্য পাই, উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যকে প্রাণী জগৎ খেয়ে বেঁচে থাকে। এই খাদ্য উৎপাদন এবং খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে শক্তি পৌঁছায়। ইহাও জীববৈচিত্র্যের একটি বড় অবদান। এই উৎপাদক এবং খাদ্য খাদকের মধ্যে খাদ্য সরবরাহ পদ্ধতি। আর আসবো ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে। বেশ কিছু উদ্ভিদ আছে, যেমন আমরা জানি সর্পগন্ধার মূল থেকে রেসারপিন তৈরি হয়, যেগুলো উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বা সিনকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পাই, যা ম্যালেরিয়া রোগের একটা অন্যতম ওষুধ। আবার ধুতুরা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় ডাটুরিন। এই ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বা টেক্সাস থেকে ক্যান্সার বিরোধী ওষুধ পাওয়া যায়। আবার কিছু প্রাণী আছে, যেমন সাপের বিষ থেকে ল্যাকেসিস তৈরি হয়, আবার মৌমাছির বিষ থেকে এপিস উৎপন্ন হয়। অর্থাৎ এই ওষুধ শিল্পে বা ওষুধ প্রস্তুতিতেও এই জীববৈচিত্র্যের অবদান অপরিসীম। এবং কিছু ড্রাগ প্রস্তুতিতে, যেমন মরফিন একটা ড্রাগ, যেটিও আমরা এই উদ্ভিদ জগৎ থেকেই পাই। এরপরে আসবো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পরের উপর নির্ভরশীল, যেমন উৎপাদক, খাদ্য, খাদক। এইভাবে উৎপাদককে খেয়ে বেঁচে থাকে প্রাথমিক শ্রেণী খাদক, তাকে খেয়ে বেঁচে থাকে দ্বিতীয় শ্রেণী খাদক, তাকে খেয়ে বেঁচে থাকে তৃতীয় শ্রেণী, সেখান থেকে সর্বোচ্চ খাদক। অর্থাৎ এই পুরো খাদ্য শৃঙ্খল যেভাবে চলছে, বা ফুড ওয়েব, খাদ্য জাল যাকে আমরা বলি, এর ভারসাম্য বজায় থাকে এই জীববৈচিত্র্যতার মধ্য দিয়ে। যদি কোনো একটা অনুপস্থিতি দেখা যায় তাহলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে।
অর্থাৎ এই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। আর আসবো জলবায়ু নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে সবুজ উদ্ভিদই পারে বৃষ্টিপাত ঘটাতে। উড়িষ্যায় একসময় প্রচুর সবুজ উদ্ভিদ বা বন অরণ্য জঙ্গল ছিল, কিন্তু এই পরিবেশ দূষণের কারণে বা খনিজ সম্পদ খুঁজতে গিয়ে খনি খনন করার ফলে গাছ কেটে ফেলা হয় এবং এই গাছের নির্মূলীকরণ ঘটার ফলে এখন উড়িষ্যাতে মরুভূমির সৃষ্টি হয়েছে। শুধু উড়িষ্যা কেন, আমাদের এই পশ্চিমবঙ্গতেও এক সময় 12 মাসে ঋতু বিরাজ করত, 6টা ঋতু বিরাজ করত, কিন্তু বর্তমানে এখন শুধু প্রখর গ্রীষ্ম বা অনাবৃষ্টিও হচ্ছে। এখন বৃষ্টিপাত নেই বললেই চলে। এর মূল কারণই হলো ডিফরেস্টেশন বা গাছ কেটে ফেলা। অর্থাৎ এই সবুজ উদ্ভিদ জলবায়ু নিয়ন্ত্রণ করে, বৃষ্টিপাত ঘটায়, পরিবেশকে শীতল রাখে, আর এই পরিবেশে জীবনদায়ী গ্যাস অক্সিজেন দেয়। এভাবেই জীবকুলকে টিকিয়ে রেখেছে। আর এই সবুজ উদ্ভিদ এভাবে কি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আর কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে। এই জীববৈচিত্র্য একটা দেশের মূল্যবান সম্পদ। এখান থেকে বিভিন্ন ধরনের গৃহস্থালির গৃহ সামগ্রী, আসবাব, কাগজ শিল্প, আঠা, রজন, মোম, সিল্ক, মধু, উল প্রভৃতি এই সমস্ত জীবজগৎ থেকে আমরা পাই। অর্থাৎ এই জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে আমাদের দেশের অর্থনৈতিক সম্পত্তি আরও ডেভেলপড হয়েছে। এইভাবেই জীববৈচিত্র্য অর্থনৈতিক গুরুত্বে কাজে লাগে। আর আসবো শিল্প ও সাহিত্যে প্রভাব। অর্থাৎ এই জীববৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। অর্থাৎ ট্যুরিস্ট স্পট এই জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে হয়েছে। যেমন আমাদের বিভিন্ন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারিটি, তাছাড়া বনজঙ্গল তো আছেই। এই সমস্ত জীববৈচিত্র্য যেখানে আছে সেগুলোই মানুষকে আনন্দ দেয়, ট্যুরিস্ট স্পট হিসেবে কাজে লাগে এবং ভারতবর্ষের একটা অন্যতম সম্পদ বা শিল্প বলা চলে এই মনোরঞ্জন শিল্প। এরপরে আমরা আসব জীববৈচিত্র্যের হটস্পট। এটি বিজ্ঞানী নরম্যান মায়ার্স এই প্রথম হটস্পট কথাটির উদ্ভাবন করেন। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে এবং যাদের বিপদ আসন্ন বা যারা ধ্বংসের পথে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এরিয়াগুলোকে আমরা বলি হটস্পট। এই হটস্পট পৃথিবীতে মোট আছে 34টি, যার মধ্যে ভারতবর্ষে আছে 4টি, যার জন্য ভারতবর্ষকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই ভারতবর্ষের 4টি হটস্পট হলো পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়, ইন্দো বার্মা, আর একটা ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কাকে নিয়ে গড়ে উঠেছে একটা, আর একটা হলো সুন্দরল্যান্ড, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ নিয়ে, সমগ্র অংশ নিয়ে গঠিত এই সুন্দরল্যান্ড। টোটাল 4টি হটস্পট ভারতবর্ষে বর্তমান। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? বেশ কিছু শর্ত আছে। অর্থাৎ এই যে অঞ্চলটাকে আমরা হটস্পট বলবো সেখানে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে, আর এই অঞ্চলের বেশিরভাগ উদ্ভিদ প্রাণীকে বিপন্ন বা এন্ডেমিক হতে হবে। এন্ডেমিক প্রজাতি কাকে বলে না, যে প্রজাতির একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, সেই অঞ্চলের বাইরে আর কোথাও দেখা যায় না। যেমন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু,
বা আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর কোথাও দেখা যায় না। এই প্রজাতিগুলোকে আমরা বলি এন্ডেমিক প্রজাতি। আর এই হটস্পট নির্ধারণের শর্তে অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকবে আর জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড এই সমস্ত এলাকার উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পাওয়া যাবে। আমরা এই হটস্পট আমাদের ভারতবর্ষে যে 4টি রয়েছে তার প্রত্যেকটি আমরা বর্ণনা দেব অল্প করে। প্রথমে আসি পূর্ব হিমালয় হটস্পট বা ইস্টার্ন হিমালয়ান হটস্পট, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ এই আসাম, সিকিম, নেপালের একেবারে দক্ষিণ অংশ, ভুটান এর পূর্বাংশ নিয়ে গঠিত আমাদের এই সমগ্র এলাকাটাকে আমরা বলি পূর্ব হিমালয় হটস্পট। এটা উচ্চতা 1780 থেকে 3500 মিটার পর্যন্ত। এই স্থানে বহু প্রজাতির বাস। এখানে বহু এন্ডেমিক প্রজাতি থাকে। কিছু কিছু এন্ডেমিক প্রজাতির নাম আমরা জানব, যেমন বেশ কিছু সপুষ্পক উদ্ভিদ, ম্যাগনোলিয়া, বেটুলা, এই সমস্ত উদ্ভিদগুলো অন্য কোথাও দেখা যায় না, শুধুমাত্র এই ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে দেখা যায়। আর আসবো ইন্দো বার্মা হটস্পট। এই হটস্পট অঞ্চলটা উত্তর পূর্ব ভারতে ভুটান থেকে একেবারে মায়ানমার পর্যন্ত দৈর্ঘ্য বরাবরভাবে অবস্থান করে। এগুলো উপত্যকা অঞ্চলে, এখানে জীবকুলের প্রাধান্য খুব বেশি। এই এলাকাতে প্রায় 13,500 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এখানে বহু আদিম গুপ্তবীজী উদ্ভিদ আছে, বেশ কিছু সপুষ্পক উদ্ভিদ আছে যেগুলো ইউনিক, অন্য কোথাও পাওয়া যায় না। আর এই এলাকাতে এই উদ্ভিদ ছাড়াও বিভিন্ন পাখি, স্তন্যপায়ী, উভচর প্রাণী আছে। এখানে একটা স্বাদু জলের কচ্ছপ আছে, যেটা ভারতবর্ষের আর অন্য কোথাও পাওয়া যায় না, পৃথিবীতেও পাওয়া যায় না বললেই চলে। এই স্বাদু জলের কচ্ছপ শুধুমাত্র এই ইন্দো বার্মা হটস্পট, এই মায়ানমারের নিকট জায়গাগুলোতেই পাওয়া যায়। এখানে সরকারি উদাসীনতার জন্য রক্ষণাবেক্ষণ এর ব্যবস্থা আজ খুবই সংকীর্ণ, অর্থাৎ প্রাণীগুলো বিপন্ন অবস্থায় আছে। এখানে চোরা শিকারীর সংখ্যা ক্রমবর্ধমান, যার ফলে এই প্রাণী জগৎকে বা উদ্ভিদ জগৎকে কেটে ধ্বংস করে ফেলছে এই চোরা শিকারীরা। এই উদ্ভিদ এবং প্রাণীকে আমাদের রক্ষা করতেই হবে। এরপরে আসবো পশ্চিম ঘাট শ্রীলঙ্কা, যেটা আমরা ওয়েস্টার্ন ঘাট বলি। এটা আমাদের পশ্চিম উপকূল বরাবর প্রায় 1600 কিলোমিটার জুড়ে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার একেবারে দক্ষিণাংশ নিয়ে অবস্থান করে এই পশ্চিম ঘাট পর্বতমালার অঞ্চল, যেটা আমাদের ওয়েস্টার্ন ঘাট হটস্পট বলি। এখানে প্রায় ঘন চিরহরিত অরণ্য দেখা যায়। চিরহরিত বলতে যে সমস্ত উদ্ভিদ এর গাছের পাতা সারা বছর সবুজ থাকে, কখনো ঝরে যায় না, তাদের আমরা বলি চিরহরিত বৃক্ষ। এইগুলি এই পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলের দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী, উভচর, পক্ষী জাতীয় প্রাণীদের প্রাধান্য বেশি। বর্তমানে এইসব অঞ্চলের বনজ এবং প্রাণী অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকুল বিপন্ন হতে চলেছে। ভবিষ্যতে এগুলো হয়তো একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তাই এই সমস্ত এলাকার রক্ষা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য এই এলাকাগুলোকে আমরা হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত করেছি। এরপরে আসবো সুন্দাল্যান্ড, যেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এখানে ঘন সিক্ত চিরহরিত, যেগুলোকে আমরা বলি রেন ফরেস্ট বনাঞ্চল, অর্থাৎ প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এইসব অঞ্চলগুলো 4 o'clock-এর মতো, অর্থাৎ বিকাল 4টা বাজতে বাজতেই বৃষ্টিপাত শুরু হয়ে যায় এই সমস্ত রেন ফরেস্ট অঞ্চলগুলো। আর
এই সমুদ্র তীরবর্তী এলাকায় এই অঞ্চলের অরণ্যগুলোতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, যেমনটা আমরা সুন্দরবনে দেখেছিলাম। এই ম্যানগ্রোভ উদ্ভিদ নরম কর্দমাক্ত মাটিতে জন্মায়। এখানে বেশ কিছু মস, অর্কিড, লাইকেন আছে, যেগুলো অন্যান্য কোথাও আর দেখা যায় না। আর এখানে আছে প্রবাল দ্বীপ, যেগুলোতে আমরা কোরাল রিফ বলি। এই কোরাল বা প্রবাল এখানে দেখা যায়। আর কিছু সামুদ্রিক প্রজাতি আছে, তিমি, ডলফিন, কুমির, চিংড়ি, ঝিনুক ইত্যাদিগুলো এই সমস্ত এলাকায় পাওয়া যায়। এখানে কিছু আদিম জনগোষ্ঠী বা ট্রাইবেল এখানে বাস করে, এবং এই অঞ্চলগুলোকে আমরা ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত করেছি, যা আমাদের ভারতবর্ষের একটা বৃহৎ অঙ্কের অর্থনৈতিক সম্পদ। এবং এই যে প্রবাল দ্বীপ এবং এই ট্যুরিস্ট স্পটের বিভিন্ন ধরনের ইউনিক উদ্ভিদ এবং প্রাণী যা বিপন্নের পথে, তাই এই সুন্দরল্যান্ডকেও আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। আজ এই পর্যন্তই থাক।